খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে দাঁড়ায় আমারে। মুখোশ সরে গেছে, এখন মুখোমুখি লড়াই। তৃণমূল দলে ছিলেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এ কথা ভাবার কোনো কারণ নেই। সরাসরি বিজেপিতে না গেলেও, ওই যেমন এরা ঋতব্রতরা গিয়েছেন, সরাসরি বিজেপিতে এখনও ঢোকেনি, কিন্তু বিজেপির ছাপ মারা একটি দলের সঙ্গে আছেন। তৃণমূলের জন্ম দিয়েছে আরএসএসের রাজনৈতিক মুখপাত্র বা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। এনকাউন্টার করা হয় তথ্য লোপাট করার জন্য, অপরাধের মূল সূত্র যেন আর খুঁজে না পাওয়া যায়। এবং আমরা লক্ষ্য করছি কি কতদূর এগোয় এরা কী করে। রাজনৈতিক অস্তিত্বর মৌলিকতা বা স্বাধীনতা নেই, ওরা সব নাগপুরের দিকে তাকিয়ে থাকেন। তো সিবিআই তখন তদন্ত করছিলেন, তারা তো কার অধীনে কাজ করছিল? তখন তো নাটক হচ্ছিল রাজ্য কেন্দ্র, আজকে তো নাটক নেই। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান রাজ্য এবং রাজনীতির কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট বাম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। দাদা নমস্কার, প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে করব, যে গতকাল আমরা দেখলাম যে তৃণমূলের 3 জন সাংসদ তারা বিজেপিতে যোগদান করলেন, এবং বিজেপিতে যোগদান শুধু নয়, তারা রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। আগামী 24শে জুলাই যে ইলেকশন রয়েছে সেখানে তারা প্রার্থীও হচ্ছেন, সেটাও ঘোষণা করা হলো সদর্পে। তো এই যে তাদের যে যোগদান, এটাকে আপনি ঠিক কীভাবে দেখছেন? আমি তো আদৌ বিস্মিত নই, এটা বিস্মিত হওয়ার কী আছে? তৃণমূলের জন্ম দিয়েছে আরএসএসের রাজনৈতিক মুখপাত্র বা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। এতদিন আরএসএস পেছন থেকে তৃণমূল মমতাকে শিখণ্ডী করে কাজ চালাচ্ছিল, এখন তাদের স্বার্থটা পরিপূরণ হয়ে গেছে, এখন আর শিখণ্ডীর দরকার নেই। এখন যারা বিজেপি ছিল তাহারাই তৃণমূল, যারা তৃণমূল ছিল তাহারাই বিজেপি। এই সত্যটা বুঝতে তো অসুবিধা হওয়ার কিছু নেই। সুতরাং এই যে হয়েছে, তো বিস্মিত হওয়ার কিছু নেই। ধীরে ধীরে আগামী দিনে সবাই তৃণমূলের হয় বিজেপিতে, কিংবা বিজেপির কোনো এরকম ছোটোখাটো সংগঠন বিভিন্ন জায়গায় আছে, তাদের সঙ্গে যুক্ত হয়ে পড়বে। প্রশ্ন হচ্ছে যে এবারে যে ইলেকশন হয়েছে সেই নির্বাচনে দেখা গিয়েছে যে একটা বিরাট অংশের ভোট তৃণমূল কংগ্রেসের বিপক্ষে পড়েছে। সেই কারণে বিজেপির কাছেই এই ভোটটা গেছে। যারা তৃণমূলের বিপক্ষে বিজেপিকে ভোট দিল, সেই তৃণমূলের লোকজনরাই যদি আবার বিজেপিতে যোগদান করে, তাহলে যারা ভোট দিলেন তাদের মনোবল কতটা ভেঙে গেল? আমি তো বারবার বলেছি, হয়তো এতে অনেক সাধারণ ভোটাররা আমার উপর ক্ষুব্ধ না হলেও প্রচার মাধ্যমে একটা অংশ তারা ভয়ানক ক্ষোভ প্রকাশ করে আমার বিরুদ্ধে। সেটা হচ্ছে যে যারা ভোট দেবেন তাদের বোঝা উচিত যে এই প্রজাতান্ত্রিক অধিকারটা অর্জনের জন্য আমাদের কত রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে। এবং আমি প্রত্যেকটা সভায় সব জায়গায় বলি, ভোট দেওয়ার আগে ভাববেন যে আপনার এই একটা ভোট আগামী 5 বছরে আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে কিনা। তো মানুষ আমাদের কথা শোনেননি। প্রচার মাধ্যমের এত গভীরতায়, আপনাদের মতো পোর্টাল তো গুটি কয়েক, আর অধিকাংশই তো ধনবাদী পোষিত প্রচার মাধ্যম। তারা নিরন্তর প্রচার করে গেছে যে রাম, তারপর বাম, মানে বামপন্থী মনস্ক মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই প্রচারটা হয়েছে। তৃণমূল যখন আসে তখন এই প্রচারটাই হয়েছিল যে বামের বিরুদ্ধে চুপচাপ ফুলে চাপ। যাকে সেই সব বিতর্কে আর যাচ্ছি না, আজকে মানুষের কাছে ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে। নির্বাচনের পরেই আমি একটা পোস্ট করেছিলাম আমার সোশ্যাল মিডিয়াতে যে মুখোশ সরে গেছে, এখন মুখোমুখি লড়াই। এখন লড়াইটা সরাসরি বামপন্থা বনাম দক্ষিণপন্থা, এবং যে দক্ষিণপন্থা অনুসারী যারা ছিলেন তারা সকলেই ধীরে ধীরে বিজেপি বা আরএসএস অনুগামী রাজনৈতিক দলে যুক্ত হবেন। আমাদের সরাসরি লড়াই করতে হবে। একটা ন্যারেটিভ তৈরি হয়েছে বর্তমানে, যেখানে বলা হচ্ছে যে ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল। গতকাল যারা যোগদান করেছেন তাদের কেন তারা যোগদান করলেন, তারা তৃণমূলের অংশ, এটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তখন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন যে তারা সরাসরি এই ধরনের কাজে লিপ্ত নয়, যেগুলো দুর্নীতি বা যে টাকা নেওয়া বা কাটমানি নেওয়া, যারা যোগদান করেছেন এগুলোর বিপক্ষে, তাই তারা যোগদান করেছেন, তাই তারা ভালো তৃণমূল। তিনি কি বলছেন না বলছেন সেটা দিয়ে তো বিচার করা উচিত না, আমাদের বিচার করতে বাস্তব পরিস্থিতি দিয়ে। তৃণমূল দলে ছিলেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এ কথা ভাবার কোনো কারণ নেই। কেউ সরাসরি যুক্ত, কেউ ঘুরপথে যুক্ত। এবং
তৃণমূল দলটাই লালিত পালিত হয়েছে দুর্নীতির ওপরে, তার পেছনে বিজেপিরও একটা মদত ছিল। গোটা বিজেপি দলটাও কিন্তু ভারতবর্ষব্যাপী দুর্নীতির দ্বারাই লালিত পালিত। সুতরাং ওই সমস্ত যুক্তিগুলো হচ্ছে ছেদ যুক্তি। আসল কথা হচ্ছে এতদিন আমরা মুখোশের আড়ালে লড়াই করছিলাম, এখন মুখোশ নেই, সরাসরি লড়াই করবো, এইটাই। কিছুদিন আগে পর্যন্ত যারা বিজেপি নেতা তারা বলেছেন যে কয়লাকে যতই ধোয়া হোক কয়লা কিন্তু তার নিজের চরিত্র অক্ষুণ্ণ রাখে, সেটা কালোই থাকে, ফর্সা হয় না। তো সেই জন্য যদি কোনো তৃণমূল আসে আমাদের দলে যোগদান করতে, তাহলে তাদেরকে কোনোভাবেই নেওয়া হবে না। এই সমস্ত নেতাদের কথার কোনো গুরুত্ব আছে? এদের কথা গুরুত্ব দেওয়ার পেছনে কোনো রকম বাস্তব প্রেক্ষিত আছে? কেন এত গুরুত্ব দেবো আমরা? এদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে অন্ধ বাম বিরোধিতা। মনে রাখতে হবে যে আরএসএসের জন্মলগ্নে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, প্রথম ছিল মুসলিনীর আদর্শ, দ্বিতীয় ছিল কমিউনিস্ট বিরোধিতা, তৃতীয় ছিল মুসলিম বিরোধিতা, সেটা তো হিন্দু মুসলিম ভাগাভাগির জন্য। তো এদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে ভারতবর্ষের মানুষকে যতদিন পারো এইরকম একটা আবহের মধ্যে রাখো যার মধ্য দিয়ে মানুষ বামপন্থী মনস্কতার বিরোধী হয়। সেই প্রচেষ্টাই চলছে ওরা। তাতে অনেক কথা বলতে হয়, বলছে, প্রচার করছে, কিন্তু অর্থহীন কথা। সবাই তৃণমূল মানে সবাই বিজেপি, এ নিয়ে কোনো পার্থক্য হওয়ার কোনো জায়গা নেই। উল্টো দিকে দেখা যাচ্ছে যে তৃণমূলের কিছু নেতা যারা সেইভাবে দলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন অথবা ছিলেন না, তারা ক্ষমতায় বিজেপি আসার পর অত্যন্ত পরিমাণে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি যে নতুন গভর্নমেন্ট তৈরি করছে তাদেরকে। এটা কি তাদের একটা বাঁচবার চেষ্টা? এই মুহূর্তে একটা গানের লাইন মরে পড়ে গেল, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে দাঁড়ায় আমারে। এই হচ্ছে কথা, এটাই পরিকল্পনা, আর কিছু। তাহলে কি কোনো একদিন আশা করা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগদান করতে পারে বিজেপিতে? আমি বিস্মিত হব না, সরাসরি বিজেপিতে না গেলেও। ওই যেমন এরা ঋতব্রতরা গিয়েছেন, সরাসরি বিজেপিতে এখনও ঢোকেনি, কিন্তু বিজেপির ছাপ মারা একটি দলের সঙ্গে আছেন। আগামী দিনে এটা হলেও বিস্মিত হবেন না। দাদা, একটা কথা তাহলে আপনি আমাকে বলুন যে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতামন্ত্রী তাদের অ্যারেস্ট করা হচ্ছে না, আবার কিছু কিছু নেতামন্ত্রী তাদের অ্যারেস্ট করা হচ্ছে না। তাহলে দলটা তো সেই তৃণমূল, তাহলে এই বৈষম্য কেন? চাপ সৃষ্টি করার একটা প্রকল্প। কাদের উপরে? যারা এখনো তৃণমূল বলে চেঁচাচ্ছেন তাদের উপরে। তাহলে আগামী দিনে কি বাংলা বিরোধী শূন্য হয়ে যাবে? বিরোধী শূন্য হবে না, বাংলা যথার্থই আবার এই বললাম দক্ষিণপন্থা বনাম বামপন্থা, এখানেই আমাদের সীমারেখা ঠিক করতে হবে, দল নিয়ে নয়। দক্ষিণপন্থী আদর্শ বনাম বামপন্থী আদর্শ। আপনাদের তো তাহলে লড়াই করার অনেকগুলো জায়গারও খুলে গেল। বলছি তো, লড়াই ধারাবাহিকভাবেই আমরা লড়াই করছি। সেই লড়াইগুলো হয়তো সাধারণভাবে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি, কেন মানুষ অনেক বেশি এই সময়ে এই গোটা বিশ্বজুড়ে প্রচারে খুব প্রভাবিত হন। ওরা পয়সা দিয়ে লোক লাগিয়ে, দেখবেন চায়ের দোকানে, বাজারে, হাটে লোক ফিট করা থাকে। এই দেখবেন না, আপনি একটা যদি কোনো ভালো কথা বলেন যা বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আইটি সেল 500,000 লোক নামিয়ে দেবে। পেইড লোক আছে, ওদের প্রচুর পয়সা আছে। এক সময় আমাকে তো একজন বড় আরএসএস দাবি করেন, আমাকে ধমক টমক দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরে ধমক টমক দেখলেন যে ধমক টমকের লোক না, তারপরে একটু নরম হয়ে বন্ধুত্বপূর্ণ কথা বলতে শুরু করলেন। তিনি বলেছিলেন, আপনি একা কী করবেন, আমরা পয়সা দিয়ে কিনে নেব। সুতরাং ওদের পয়সা দিয়ে কিনে নেওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা আছে। তথাগত রায় ডিরেক্টলি বলছেন যে বামেরা হচ্ছে নির্লজ্জ এবং মিথ্যেবাদী। দেখুন, উনি একজন প্রবীণ মানুষ, লেখাপড়া করেছেন, শিক্ষিত মানুষ। ওর সম্পর্কে একটা অন্যরকম ধারণা আমার ছিল, আজ আছে, কিন্তু আমার মনে হচ্ছে উনি একটা রাজনৈতিক বিকৃত মানসিকতার শিকার হয়ে পড়েছেন। আগামী দিনে আপনি বললেন যে বিরোধী শূন্য হচ্ছে না, বামেরা ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে দক্ষিণপন্থী বনাম বামপন্থী। তাহলে আপনার কি মনে হয় এটা সেই উপযুক্ত সময়, যে সময়টা ঘুরে দাঁড়াবার সময় এসেছে বামেদের? আবারও বলি, বামেরা সবসময় কিন্তু লড়াই করছে। এতদিন পর্যন্ত কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন, তারা মনে করতেন যে তৃণমূলের পরিবর্তে বিজেপি, বিজেপির পরিবর্তে তৃণমূল। এই ধারণাটা বাজারে খুব চালু করা হয়েছিল।
আমার তো মাঠে ঘাটের যে অভিজ্ঞতা সর্বত্রই, যেসব প্রান্তিক মানুষরা আমার কাছে আসেন তারা অনেকে বলেন যে ওদের অত্যাচার থেকে বাঁচতে গেলে এখন স্যার আমাদের বিজেপি করতে হবে। আপনারা তো আছেনই, মানে ওরা ধরে নেয় যে বিপদ আপদে বামপন্থীরা থাকবেই, তো সাময়িক সুবিধার জন্য বিজেপি। এখন লড়াইটা চলছে এবং দেখবেন এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, হকার, বস্তিবাসী, তারাই বেশি আক্রান্ত হয়েছেন এবং সেই আক্রান্তটা এখন তারা বুঝতে পারছেন তার সঙ্গে ধর্মের কোনো চেহারা নেই। এই লড়াইটা হচ্ছে কিন্তু পুঁজিবাদের আক্রমণটা হচ্ছে নিরীহ মেহনতি মানুষের উপরে। সেই লড়াইয়ের আমরাই রয়েছি সামনে, আর তো কেউ নেই। সেই জন্যই ওদের এখন নিরন্তর প্রচার হচ্ছে বামপন্থীদের বিরুদ্ধে। প্রভাস মণ্ডলের যে এনকাউন্টার, এটা নিয়ে আপনি কি বলবেন? বারুইপুর এরকম নির্মম ধর্ষণ হয়েছে, সেখানে পুলিশের প্রাথমিক দায়িত্ব হচ্ছে তদন্ত করা, তদন্ত করার স্বার্থে যত তথ্য পাওয়া যায় সেগুলোকে বজায় রেখে আরও তদন্তের সূত্র খোলা। সেখানে প্রভাস, তার বিরুদ্ধে অভিযোগ ছিল বলা হচ্ছে, আচ্ছা অভিযোগ ছিল, তাকে তো তাহলে ধরে তার কাছ থেকে আরও তথ্য বার করতে হবে। তদন্তের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু সত্য উদ্ঘাটন। একটি মেয়ে ধর্ষিতা হয়েছে, ধর্ষিত হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, সবটাই যে নিছক যৌন লালসা তাও নাও হতে পারে। এই যে বিভিন্ন সূত্রগুলো খুঁজে বার করা, পশ্চিমবঙ্গে নাবালিকা পাচার বেড়ে গেছে, এই তদন্ততে একটা সূত্র হতে পারতো যে নাবালিকা পাচারের কোনো উদ্দেশ্য ছিল কি না, সেই মেয়েটি বা কেউ এই পাচারের সম্পর্কে তাদের আপত্তি বা ক্ষোভ প্রকাশের করেছেন কি না, সেই জন্যই তাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো কি না। এই তো বহু সূত্র খুঁজে বার করা যেত। সেই সূত্রগুলোকে আমি শেষ করে দিলাম। কেন, এই প্রভাস তিনি অনেকের নামটাম করছিলেন যা দেখছি আমরা। তো এনকাউন্টার একটা প্রভাস, আমরা তো কখনো পুলিশের কাছ থেকে শুনিনি যখন ধরা পড়লে বা কেউ বলেছেন যে প্রভাস একজন এত বড় একটা কী বলে হার্ড অ্যান্ড ক্রিমিনাল বা ডেডিকেটেড ক্রিমিনাল আমি বলি, তার অতীত এই সমস্ত ইতিহাস থেকে থাকে, তাহলে পুলিশ তাকে এতদিন থেকে কেন গ্রেপ্তার করেনি? আজকে ক্রাইম সিন ক্রিয়েট করার সময় রাত্রিবেলা তাকে নিয়ে গেল, সে বন্দুক কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। বিশ্বাস করতে কষ্ট হয়। যদি সত্য আগামী দিনে তথ্য প্রমাণ হয় তাহলে ভালো, তার থেকে মানুষ শিক্ষা নেবে, কিন্তু আমার পক্ষে এটা মেনে নেওয়া খুব কঠিন মনে হচ্ছে যুক্তিবোধের দিক থেকে। একজন আইনজীবী হিসাবে আমি আপনার কাছে এটাই প্রশ্ন করব যে এই যে এনকাউন্টার হয়, এই এনকাউন্টার নিয়ে এক্স্যাক্টলি কি বিষয়টা আছে যে আপনি একটু মানুষকে যদি বলেন। এনকাউন্টার করা হয় তথ্য লোপাট করার জন্য, অপরাধের মূল সূত্র যেন আর খুঁজে না পাওয়া যায়। আপনি দেখবেন লক্ষ্য করে, যেদিনকে বারুইপুরে মেয়েটা ধর্ষিতা হয়েছে সেদিনই কিন্তু সোনারপুরে গির্জার ওপর হামলা হয়েছে, প্রায় সমসাময়িক, এবং সেদিনই যে নাবালিকা কিডন্যাপড হয়ে গেছে, পরবর্তীকালে তাকে একটি রাজনৈতিক দলের অফিস থেকে উদ্ধার করা হলো। হঠাৎ ঘটছে কি? এবং গত কয়েকদিন মানে যেদিন থেকে মুখোশ খুলে ফেলে সরাসরি বিজেপি ক্ষমতায় এসেছেন, কতগুলো ধর্ষণ হয়েছে, নারীদের উপর কত রকম অত্যাচার হয়েছে, সেসব নিয়ে তো খুব বেশি আমরা দেখছি না, প্রশাসনেরও তৎপরতা দেখছি না, শুধু আমরাই একমাত্র গলা ফাটাচ্ছি। কেন? অনেক গভীরে যেতে হবে। মুখ্যমন্ত্রী একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে না, এই ছেলেটি নিরপরাধ ছিল, ইন্দ্রজিৎ নামের একটি ছেলে, এবং তার মা এবং বাবা বলছেন যে বাড়ি থেকে তুলে তাকে পিটিয়ে নিয়ে গেছে, এবং কারা নিয়ে গেছে তাদের তিনি চেনেন না, তারা বহিরাগত। ঠিক তাই। কি করে জানলেন মুখ্যমন্ত্রী নিরপরাধ ছিলেন? তাহলে কি মুখ্যমন্ত্রীর কাছে আগাম কোনো খবর ছিল? এবং ওইখানে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি ওটার কমিউনাল রং দিয়ে দিলেন। মব লিঞ্চিং একটা অত্যন্ত অপরাধ। এই মব লিঞ্চিং প্রকৃতপক্ষে গোবলয়ের একটা সাম্প্রতিককালের কুদৃষ্টান্ত আমাদের এখানে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা হচ্ছে। আগে এখানে মব লিঞ্চিং হয়েছে, একেবারে যে হয়নি তা না, প্রত্যেক ক্ষেত্রেই মব লিঞ্চিং হয় যেখানে প্রশাসনিক গাফিলতি। আর মুখ্যমন্ত্রী বললেন ছেলে যে নির্দোষ, হতে পারে নির্দোষ, তো হঠাৎ নির্দোষ ছেলেকে লোকে পিটিয়ে মারল কেন? সেদিনকে যারা বিক্ষুব্ধ ছিলেন ওখানে, সেখানে কিন্তু আবাল বৃদ্ধ বনিতা ধর্মবিশ্বাস নির্বিশেষে বিক্ষুব্ধ ছিলেন। এলাকার মানুষ তার প্রতিবাদ করেছেন এই মেয়েটির ধর্ষণে। তো সেখানে একটা
ধর্মীয় চেহারা দিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আমার একটা আশঙ্কা ছিল, সেখানে প্রথম দিন আমি পোস্ট করেছিলাম যে এটার সঙ্গে ধর্মকে মেলাবেন না। এটা হচ্ছে একদম মেয়েদের ওপর এই পুরুষতান্ত্রিক সমাজের পুরুষ লালসার প্রকাশ। কিন্তু এখন তো বিভিন্ন খবর পাচ্ছি যে নাবালিকা পাচারের ব্যাপারটাও থাকতে পারে এর সাথে। আপনি একাধিক ক্ষেত্রে জনস্বার্থ মামলা করে থাকেন, তো এই যে এনকাউন্টারটা হলো, এটা নিয়ে আগামী দিনে আপনি জনস্বার্থ মামলা করার পরিকল্পনা করছেন? প্রয়োজন হলে করতে হবে, প্রয়োজন হলে করতে হবে, এবং আমরা লক্ষ্য করছি কি কতদূর এগোয় এরা কী করে। গতকালের যে ঘটনাটা, 3 জন যে যোগদান করলেন তৃণমূল শিবির থেকে বিজেপি শিবিরে, এই বিষয়টা নিয়ে আড়াআড়িভাবে বঙ্গ বিজেপি এবং সেন্ট্রাল বিজেপি দুজনের মধ্যে একটা মানে দুটো শিবিরের মধ্যে একটা মতভেদ তৈরি হয়েছে। এবং এই যে তাদের স্ট্র্যাটেজি, যে বর্তমানে দিল্লির চাপেই নাকি তাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, এমন একটা শোনা যাচ্ছে। কোনো মতভেদ নেই। বিজেপি যারা করেন তারা সবাই তাদের হেডকোয়ার্টারের নির্দেশে চলেন। আমি দুটো উদাহরণ দিচ্ছি। এখানে মন্ত্রিসভা গঠনটা কতদিন সময় লাগলো, কেন লাগলো না? নাগপুর থেকে স্যাংশন আসছে না। এই ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল একটা সাংবিধানিক পদ, সেটা কখনো কিন্তু শূন্য রাখা যায় না। যেদিনকেই মানে আর্স্টওয়াইল অ্যাডভোকেট জেনারেল, আগের দিন অ্যাডভোকেট জেনারেল ছিলেন, সাবেক অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগপত্র দিলেন, সেদিনই অ্যাডভোকেট জেনারেল নিয়োগ হওয়া উচিত ছিল। ওরা 1 মাস সময় নিয়েছেন। তার কারণ ওই হেডকোয়ার্টার থেকে লোক খুঁজছিল কাকে দেবো কাকে দেবো। এদের কারো নিজস্ব স্বাধীন চিন্তার অধিকার আছে নাকি? কোনো অধিকার নেই। কাল যদি ওপর থেকে হুইসেল বাজে সব পালিয়ে যাবে। সুতরাং এদের রাজনৈতিক অস্তিত্বর মৌলিকতা বা স্বাধীনতা নেই। ওরা সব নাগপুরের দিকে তাকিয়ে থাকেন। পাশাপাশি বরুণ বিশ্বাসের ফাইল এবং আরো পুরনো কিছু ফাইল ওপেন হচ্ছে। সত্যি কি মানে সঠিক তদন্ত হবে, অপরাধীরা সাজা পাবে? হোক, ওপেন হয়ে কি প্রমাণ হবে? প্রশাসনিক ব্যর্থতা, পুলিশের তদন্তের গাফিলতি। এবং তখন পুলিশ যদি বলে আমরা রাজনৈতিক চাপে করেছিলাম, তাহলে আজকেও রাজনৈতিক চাপেই করছেন। তাহলে পুলিশ প্রশাসন তাদের যে স্বাধীন আইন মেনে কাজ করার যে অধিকার, সেই অধিকারটা লঙ্ঘিত করা হয়েছে। বিষয়টা ওই ভেতরে দেখতে হবে। তাহলে তোমরা মেনে নিচ্ছ যে আইনের শাসন প্রতিষ্ঠিত করবার জন্য যে সমস্ত আইনি সংস্থা আছে তারা আইনি কাজ করতে পারছে না। এটাও গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক ঝোঁক। আরজিকর কি বিচার পাবে দিনের শেষে? আমি জানি না, এসব অনেক হবে। আরজিকরের তো সিবিআই তদন্ত করছিলেন, হাইকোর্ট থেকে সিবিআই তদন্তের আদেশ দ্বিতীয় দিনের মাথায় করে দিয়েছিলাম। তো সিবিআই তখন তদন্ত করছিলেন, তারা তো কার অধীনে কাজ করছিলেন? তখন তো নাটক হচ্ছিল রাজ্য কেন্দ্র। আজকে তো নাটক নেই, কি দাঁড়াবে? সেরকম বিষয়টাকে আমাদের সবসময় না ওই আপাত দৃষ্টিতে দেখলে হবে না, একটু গভীরে তলিয়ে দেখতে হয়। এই তলিয়ে না দেখার প্রবণতা তৈরি হয় প্রচার মাধ্যমের হাওয়ায়।